আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নিপু লাইফ স্টাইলে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বলুন তো কি, আজকে সকাল সকাল মানহার নানাবাই বাজারে গিয়ে টাটকা টাটকা গরুর মাংস, ফেপসা, কলিজা, কালো কলিজা সব কিছু একসাথে নিয়ে এসেছে। কারণ হচ্ছে বাবাকে বলেছিলাম আজকে কিন্তু আমরা কুরবানির যে একটা ফিল ওইটা পেতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, সব কিছু একসাথে মিক্স করে রান্না করতে হবে আর খেতে দারুণ মজা হবে। এই যে দেখেন টাটকা টাটকা কলিজা, মাংস সব কিছু এখন কেটে নেব সুন্দর করে আর একসাথে মিক্স করে রান্না করব। এই যে আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কলিজাগুলো, মাংসগুলো আর ফেপসা, দৌড় যা ছিল এগুলো সব আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি। এখন জাস্ট এগুলি ধুয়ে আমি কলিজা, ফেপসা আর দৌড় যেটা সেগুলো একটু সিদ্ধ করে নেব। আর এই যে আমি কিন্তু বেশ কিছু আলু দেব, এটা হচ্ছে জাস্ট আমার মায়ের জন্য, কারণ মানহামণি আলু ছাড়া খেতে পারে না। তাই আমি বেশ কিছু আলু এখানে হালকা করে বেজে নিচ্ছি, জাস্ট মাংসের উপরে দিয়ে দিব আর আমার মানহামণি অনেক খুশি হয়ে যাবে। এই যে আমার আলুগুলো এখন হয়ে গিয়েছে, উঠিয়ে রাখছি। আর এই আলুর ভাজা তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা হালকা বেরেস্তা হওয়ার সময় পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই যে দেখেন এখানে প্রায় আমি হাফ কেজির উপরে পেঁয়াজ নিয়েছি। আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে গোল্ডেন কালার। আর এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত মশলা দিয়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলা একে একে দিয়ে জাস্ট মশলাটা কষিয়ে নেব। আর আরেকটা কথা, আমি কিন্তু আজকে বাটা মশলাও রান্না করব। তার আগে এখানে আমি একটু 1 চামচ করে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি কালারের জন্য। আর হচ্ছে এখানে দেব ধনিয়া গুঁড়া, এটা কিন্তু আমার বাসায় তৈরি করা কাঁচা ধনিয়া ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমি এর সাথে মিক্স করে নেব। এই ধনিয়া গুঁড়াটা যদি বাসায় করা হয় স্মেলটা কিন্তু দারুণ আসে, আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে মরিচ বাটাটা ব্লেন্ডার করে রেখেছি। আর এইটার ফ্লেভার যে কত মজাদার হয়, যারা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমি এখানে শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে জাস্ট নাড়াচাড়া করব আর একটু ঝোল দিয়ে আমি কষাতে থাকবো। আমার মশলাটা কিন্তু প্রায় আমি 2 থেকে 3টা কষানি দেব এখানে, কারণ মাংসটা যদি না কষানো হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি মশলাটা আগে কষিয়ে সুন্দর করে আমি এর মধ্যে মাংস কষাবো। আর এর মধ্যে আমি প্রায় 3 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু আদা রসুনের পেস্টের সাথে লবণ দিয়ে দিয়েছি, কারণ যখন আমি ব্লেন্ডার করে রাখি তখন লবণ দিয়ে সংরক্ষণ করি। এই যে তাই আমি কিন্তু এক্সট্রাভাবে লবণ দিলাম না এখানে, যদি লাগে তার পরবর্তীতে আমি এখানে অ্যাড করব। এই যে আমার কিন্তু মশলাটা এখন জাস্ট কষানোর পালা, খালি কষাতেই থাকবো। কারণ মশলা যদি উপরে বেশি না ওঠে তেলটা, তাহলে তো আমি রান্না করতে পারবো না, তাই না বলেন? আমার কিন্তু মশলা হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এখন এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এই মশলাটা যাতে পুড়ে না যায়, অনেকটা সময় ধরে কষিয়েছি তার জন্য। এই যে আমার কিন্তু মশলা রেডি। এখন এর মধ্যে আমি অ্যাড করব আমার সিদ্ধ করা কলিজা, ফেপসা, দৌড় যা আছে সব কিছু এখন এর মধ্যে আমি ঢেলে দেব। আমি কিন্তু আগে থেকে এটা সিদ্ধ করে রেখেছি। এই যে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজির উপরে আছে, আমি সেই পরিমাণটাই মশলা অ্যাড করেছি। আর আমি কিন্তু সব সময় নিজের আন্দাজ মতো রান্না করি, আমি কিন্তু মেপে রান্না করতে পারি না। আপনারাও আপনাদের নিজের ইচ্ছে মতো আর চোখের আন্দাজে রান্না করবেন, দেখবেন রান্নাটা কিন্তু দারুণ হয়ে যায় আর সেটাই কিন্তু খেতে অনেক মজা হয়।
এখন আমি এই মশলাগুলো একটু গায়ে লাগিয়ে দেব। তারপর হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করব গরুর মাংস, সেটা আমি একটু আলাদা করে রেখেছি। এই যে দেখেন আমি একদম ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ গরুর মাংসটা সিদ্ধ করার কোনো দরকার নাই, কারণ কলিজার সাথে একটু ব্লাড থাকে, ওটা সিদ্ধ করে নিলে অনেক ভালো হয়, তাই আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার মাংসগুলো দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু একটা নলিও আছে। এটা কিন্তু অনেক বড় একটা হাঁড়িতে রান্না হচ্ছে, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না। এই রান্নাটাই আমাদের কাছে সবার ভালো লাগে, কারণ কোরবানির মাংসটা কিন্তু এরকমভাবে বড় হাঁড়িতে সব কিছু মিক্স করে রান্না করা হয়, তাই বলেই কিন্তু অনেক মজা হয়। এখন ডেকে দিলাম, এ থেকে একটু দেখেন জল বের হয়েছে, মানে যে পানিটা মাংসে যেটা পানি ছিল সেটা কিন্তু বের হয়েছে। এখন এই পানির মধ্যে আমি সমস্ত মাংস আর কলিজাগুলো আমি কষিয়ে নিব ভালো করে। এই যে দেখেন তেল উঠে যাচ্ছে, আর আমার সব কিছু কিন্তু একসাথে কষানো হচ্ছে আর দারুণভাবে সফট হয়ে যাচ্ছে এর মধ্যে। আর এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা আলু, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এই যে এখন আমি দিয়ে দেব, যখন আমার প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা আলুটা দেব। কারণ হচ্ছে এই সময় দিলে হয় কি আলুটা একটু সফট হয়, দ্বিতীয়ত হচ্ছে তরকারিটা একটু আঠালো আঠালো ভাব আসে, খেতেও ভালো লাগে। আর এখন আমি আমার প্রয়োজন মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই যে এই পরিমাণে দেব, কারণ হচ্ছে আমি বেশি একটা ঝোল রাখবো না, আর আপনারা যদি বেশি বেশি ঝোল খেতে চান আর একটু বাড়িয়ে দেবেন। আমি হয়তো বা একটু পরে আর একটু মিক্স করে দিয়েছিলাম ঝোলটা। এই যে দেখেন আমার কিন্তু এখন বলক চলে এসেছে, এখন জাস্ট এটা ঝোলটা কমানোর পালা। পেপসাগুলো দেখুন উপরে বেশি উঠেছে, কারণ এটা সবসময় হয়। আর একটা পিস দেখেন কত বড় রয়ে গিয়েছিল, আমি একটু খেয়াল করিনি। যাই হোক, আপনারা কিন্তু নিজেদের মতো করে সাইজ করে নেবেন। আজকের রান্নাটা আসলেই দারুণ হয়েছে, আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আর কালারটা দেখেন কি সুন্দর এসেছে, তাই না? এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, একদম মাখো মাখো ঝোল রেখেছি, কারণ এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও টেনে যাবে। যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যারা নতুন বন্ধু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।